চায়ে চিনি দিছো কেন? তুমি জানো না আমার ডায়াবেটিস? তোমাদেরকে এক কথা কয়বার বলতে হয়? যাও নিয়ে যাও। এই যে মিস্টার, বলুন আপনার সমস্যা কি? এই যে মিস্টার, আপনার সমস্যা কি? মামলা দিতে আসছি। এখানে তো সবাই মামলা করতে আসে, এটা তো বিয়ে বাড়ি না যে দাওয়াত খেতে আসবে। তারপর কার নামে মামলা করবেন? বাবা মা। মানে কি? আমার জন্মদাতা বাবা এবং মা নামে মামলা দিতে আসছি। কিন্তু কেন? আমাকে জন্ম দিছে তাই। প্রত্যেকদিন দেরি করা তো আমার বদ অভ্যাস। তারপর সরি, আজকের কোনো এক্সকিউজ দিব না। সবই তো জানো তাই না? তুমি সব সময় আমার মাথায় বেলে ফুল পরিয়ে দাও আর আমার রাগ ভেঙে যায়। আচ্ছা, তোমার যখন যখন অনেক রাগ ওঠে খুব বাধা কেন? যাতে আমার রাগ ভাঙানোর জন্য তুমি বেলি ফুল আমার খোপায় পরিয়ে দিতে পারো। আমি জানি। কিভাবে জানো? আমি তো সবসময় লেট করি, লেট করে সাথে সাথে তোমার সামনে আসি। 10 মিনিট দূর থেকে স্পাই প্রেমিকদের মতো তোমার গতিবিধি পর্যবেক্ষণ করি। পরে যখন দেখি তুমি খোপা বাঁধতেছ, তখন বুঝে যাই যে বিকেলের কোণের আলোর মতো তোমার রাগ করেছে। তাহলে এখন থেকে আর খোপা বাঁধবো না। কি আর করার, আমি তাহলে ফুল এনে ওই 10 মিনিট আশেপাশে পর্যবেক্ষণ করব, বাকি মেয়েদের গতিবিধি দেখবো, যার চুলা খোপা থাকবে তাকে বেলি ফুল পরিয়ে দেবো। কি? হ্যাঁ, আমি যে ফুলওয়ালাদের সাথে 40 টাকার ফুল মোলামুলি করে 30 টাকায় আনবো, এতগুলো সময় ওখানে দিব, আর সেই ফুল পরা মানুষ থাকবে না? ফুল তো কাউকে না কাউকে পড়তে হবে তাই না? তুই থাক তোর 30 টাকা দামের ফুল নিয়ে, আমি গেলাম। বেলি ফুলের চেয়েও তোমার চুলের গন্ধ আমার বেশি প্রিয়। এইসব বলে বলেই তুমি আমাকে আরো দুর্বল করে দিচ্ছ।
ভালো লাগা অনুভূতি, এ মায়া ভীষণ অন্যরকম, কি দারুণ সুখ স্মৃতি। তোমার নাম ধরে ডাকি, বুকেতে আগলে রাখি, যত ভালোবাসি প্রিয় তবুও ভরে না মন। আমি বড্ড পাগল তোমার বেলায় এমন, তুমি আমি অচল, তাই ভালোবাসি ভীষণ রকম। তোমার চুলে আঙুল ছুলে, ঠোঁটে ফোটে খুশির আমেজ, চোখে মুখে গালে লেগে থাকে ভালোবাসার রে। তোমার নাম ধরে ডাকি, বুকেতে আগলে রাখি, যত ভালোবাসি প্রিয় তবুও ভরে না মন। আমি বড্ড পাগল তোমার বেলায় এমন, তুমি আমি অচল, তাই ভালোবাসি ভীষণ রকম। আমি বড্ড পাগল তোমার বেলায় এমন, তুমি আমি অচল, তাই ভালোবাসি ভীষণ রকম। দিন নাই রাত নাই প্রতিদিন তুমি মদ খেয়ে আসো। মদ যদি তোমার এতই প্রিয় হয়ে থাকে তাহলে বাড়ি পড়ে থাকো না কেন, বাড়িতে আসো কেন? আমি প্রতিদিন মদ খাই, আমি একদিন মদ খাই উইকেন্ডে। উইকেন্ডটা কি তোমার সপ্তাহে 3-4 দিন থাকে? আমার উপরে কথা বলবা না রেহানা, আমি তোমাকে কিন্তু অনেকবার মানা করে দিয়েছি। কথা বাড়ালে কি করবা? কি করবা কথা বাড়ালে? হো, প্রতিবারের মতো গায়ে হাত দিবা, এই তো? আরে তোমাদের পুরুষ জাতেরা ওই এক জায়গায় সকল ক্ষমতা শো করো স্ত্রীদের কাছে। তুমি তুমি কিন্তু লিমিট ক্রস করতেছো, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, একেবারে লিমিট ক্রস করবে না, বুঝছো? আমি মদ খেয়ে আমি কিন্তু কোনো উদ্ভট আচরণ করছি না, কিন্তু তুমি তুমি ড্রিঙ্ক না করেও যা করছো এটা একটা উদ্ভট আচরণ। যাও শুয়ে পড়ো। কি বললা তুমি? শুয়ে পড়বো? তুমি যে একটা বদ্ধ মাতাল তার প্রমাণ তুমি নিজেই করে দিলে। আরে এখন দিন রাত না, শুয়ে পড়ো। যত সব। জীবনকে নিয়ে কোনো অভিযোগ নেই এমন কোনো মানুষ কি আছে এই পৃথিবীতে? আমি তার সাথে কিছু সময় পার করতে চাই, কিছু শিখতে চাই, এই জীবনের সাথে মিশে থাকা সকল বিষাদ থেকে মুক্তি চাই। কে আছে এমন যার নিজের জীবনের প্রতি কোনো অভিযোগ নেই? দেখা করবো একটু তার সাথে। কিরে, তুই এসব কি করছিস? নাজমা কোথায়? ও আজকে আসতে পারবে না বাবা, ওর কোন খালা যেন অসুস্থ। কাজের বিয়েদের নিয়ে এই এক সমস্যা, আজকে খালা অসুস্থ, কালকে মামা অসুস্থ, তাই বলে তুই এসব করবি? আমি করলে সমস্যা কি? আর বাবা,
মেয়েদেরকে মাঝে মধ্যে গৃহস্থলে কাজ করতে হয়। সে তো বুঝলাম, কিন্তু অন্তুর খবর কি? ওর আবার কি খবর, চাকরি করছে আর পাশাপাশি ওই যে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে। তার মানে সে বিসিএস ক্যাডার না হয়ে বিয়ে করবে না? তাকে বল ওদের ফ্যামিলি থেকে আমাদের ফ্যামিলিতে বিয়ের প্রপোজাল পাঠাতে, নাকি মেয়ের ফ্যামিলি থেকে আমরাই যাব প্রপোজাল নিয়ে? দ্যাটস নট এ ব্যাড আইডিয়া বাবা। আচ্ছা শোন বেলি, আমি সিরিয়াসলি বলছি, আমি তোকে বিয়ে দিয়ে একটু রিল্যাক্স হতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি বলবো ওকে। এই বলবো বলবো তো বহুদিন ধরে শুনছি, আসলে তোদের প্ল্যানটা কি, মানে কি ভাবছিস? প্ল্যান মানে তোদের মধ্যে কোনো সমস্যা নেই তো? না না বাবা, সব ঠিকঠাক। তাহলে ওকে বল ইমিডিয়েটলি আমার সঙ্গে মিট করতে। ওকে। আর শোন, আমাকে একটু চা পাঠিয়ে দে। হ্যাঁ এখনই দিচ্ছি। নে পানি খা। এক্সাম কেমন হয়েছে বাবা? এমসিকিউ আর রিটেন তো সবসময় ভালো হয়, ভাইভাতে কেন যেন ঝামেলা হয়ে যায়। মানে অন্য কারো সামনে গিয়ে আমি যে নিজেকে এক্সপ্রেস করব ওই কনফিডেন্টটা পাই না। একই সমস্যা যখন বারবার হচ্ছে তখন সেটা থেকে বের হওয়ার ট্রাই করছিস না কেন? বারবার চেষ্টা করলে সমস্যা সমাধান করা যায়? হয়তো বা যায়, আমার পক্ষে সেটা সম্ভব হয় না। আমি যতই চেষ্টা করি না কেন কোনো কিছুই পাল্টায় না, তাই না মা? বাবারে, তুই আমাদের ক্ষমা করে দিস। আমরা তোকে কোনো ভালো পরিবেশ দিতে পারিনি। হ্যাঁ বলো। কি করছো? আমি অফিসে আর কি করব, শুয়ে বসে তো কাটাতে পারছি না, এই জন্য বোর হয়ে একটু কাজ করছিলাম। তুমি তাড়াতাড়ি চলে আসো, আমার ফুচকা খেতে ইচ্ছে করছে। এখন আরে মনের কি আবার সময় অসময় আছে নাকি? আমার এখন খেতে ইচ্ছে করছে মানে এখনই খাবো। আমি তো অফিসে, এখন কিভাবে বেরোবো? ইস, এমন ভাবে কথা বলছো যেন তুমি একজন কার্ডিওলজিস্ট। তুমি হার্ট ফেল রোগীর এখন অপারেশন করছো, আর অপারেশন থিয়েটার থেকে যদি এখনই বের হয়ে যাও তাহলে রোগী মারা যাবে। তোমাকে বোঝানোর সাধ্য কার আছে বলো? ঠিক আছে, লাঞ্চ টাইমে ফুচকা খাবো, তো
ধরো যাও তাড়াতাড়ি ঝাড়ি খেয়ে চলে আসো। হ্যাঁ, আমি রেডি হচ্ছি, আমি এখনই বেরোচ্ছি। ওকে, বাই। তোমার প্ল্যানটা কিন্তু খুব ভালো। এই যে ফুচকা খেতে খেতে একদিন আমার চাকরিটা খেয়ে দিবা। আমি তোমার চাকরি খেতে পারবো না, আমার মুখ অত বড় না। আমি হা করে সর্বোচ্চ বড় একটা বার্গার খেতে পারবো, চাকরি খেতে পারবো না। সবসময় পাগলামি করতেই হবে না? পাগলামি না দিলে তো পাত্তা দাও না। কি পাগলামি না করলে পাত্তা দেয় না? কালে ভদ্রে দাও আর কি। ও, তো আপনার কালে ভদ্রে কি রেগুলার ব্যাপার, প্রত্যেক দিনের? বলছো না? বুঝছি। তোমার সাথে এখন ঝগড়া করতে গেলে বা আর্গুমেন্ট করতে গেলে লাভ নাই, কারণ যদি জিতেও যাই তারপর আমার ভালো লাগবে না। ফুচকা খাওয়ার তোমার প্ল্যান কি করবা? ফুচকা খাওয়ার পর সেনবাগিচা যাবো, ওইখানে শিল্পকলার মঞ্চে নাটক দেখবো। বাহ, খুবই সুন্দর প্ল্যান। যা কাজ করি, আমরা দুজন মিলে রাত্রিরে ফুচকাটা খেয়ে একসাথে রাস্তায় যাই। রাস্তায় গিয়ে তারপর ওখান থেকে একটা রিক্সা নেই, রিক্সা করে তুমি চলে যাও। আমি চলে যাবো মানে কি? আমি কি একা যাবো নাকি? আমরা একসাথে যাবো না? তাহলে আগেই তো অফিসে যাই, যে রেজিগনেশন লেটারটা দিয়ে বসকে বলি যে বস আসলে আমার তো নাটক দেখতে হবে এখন থেকে, আমি আর অফিস না করি। ভালো হয়, চল আগে অফিসে যাই, আমিও তোমার সাথে যাবো। ওকে, দাও 1 মিনিট। শিট, বসের বস। আসসালামু আলাইকুম বস। জি, বললাম না আমার দাদির কুলখানি। হ্যাঁ, যেখানে আছেন? ও, তাহলে আর কি বলবো বস, ভাবির জন্য 1 প্লেট পাঠিয়ে দিই। জি বস, জি জি। চাকরি এমনি চলে গেছে না? অফিসে যেতে হবে না। ভালো হয়েছে। Beautiful flowers to my beautiful lady. Hi. হ্যালো। ফুল নিয়ে আমার সাথে ডেট করতে আসছো? এখন মিষ্টি নিয়ে আমার বাবার সাথে গিয়ে কথা বলো। মানে বাবা আমাকে সিরিয়াসলি আলটিমেটাম দিয়ে দিছে, তোমার ফ্যামিলি যাতে বিয়ের ব্যাপারে বাবার সাথে গিয়ে কথা বলে। কি বলতেছো বেলি? আমি তো প্রিপারেশন নেই নাই। তোমার প্ল্যান জানো না? আগে তো বিসিএস দিব, তারপর বিয়ে করব। বিসিএস এর সাথে বিয়ের কি সম্পর্ক? বাবা, সব মানুষের গোল থাকে, আমার একটা গোল আছে। আচ্ছা, যারা বিসিএস পরীক্ষা দিচ্ছে না তারা কি বিয়ে করে না? কিংবা ধরো তুমি বিসিএস পরীক্ষা দিলে কিন্তু ফেল করলে, তখন কি নেক্সট ইয়ার জন্য অপেক্ষা করবে? এভাবে এলাস্টিকের মতো সময় খালি বাড়তেই থাকবে? ঠিক এভাবে বলিনি। তুমি এভাবে না বললেও না, আমার ফ্যামিলি এটাই বলছে। দেখো, তুমি যদি আমাদের সম্পর্কটার আসলে একটা পরিণতি চাও তাহলে প্লিজ তোমার ফ্যামিলিকে বলো আমার বাবার সাথে গিয়ে কথা বলতে। অন্তু, এই দুনিয়াতে অনেক কাপল আছে, অনেক সম্পর্ক আছে যারা চেষ্টা করেও একটা পরিণতিতে যেতে পারে না। আমাদের সেই সুযোগটা আছে, কিন্তু আমরা কাজে লাগাচ্ছি না।
অবশ্য তোমার যদি আমাদের পরিণতি নিয়ে আপত্তি থাকে তাহলে তো ভিন্ন বিষয়। আপত্তি থাকবে কেন? তাহলে যেটা বলেছি সেটা করো। আচ্ছা, আমাদের বিয়ে হয়ে গেলে আমি যদি তোমার পাশে থাকি তাহলে কি তুমি তোমার গোলে রিচ করতে পারবে না? প্রবলেম হবে? ওকে ফাইন, যাবো। সত্যি? থ্যাংক ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি দিদি, অনেক। বেলির কথা আর কি বলবো, ওকে তো অনেক দিন ধরেই জানি, এখন শুধু আনুষ্ঠানিকটাই বাকি ছিল। ঠিকই বলেছেন ভাবি, ছেলে মেয়ে যেহেতু দুজন দুজনকে চেনে, পছন্দ করে, আর আমরাও দুইটা ফ্যামিলি রাজি আছি, দেরি করে লাভ নেই। আমার ছেলেটা আবার ওর ক্যারিয়ার নিয়ে প্রচুর বায়াস। দেখেন না, এত ভালো একটা চাকরি করে, তারপরও সারাদিন বিসিএস এর বই নিয়ে পড়ে থাকে। আমরা তো আরও আগেই এগোতে চাচ্ছিলাম, কিন্তু ওই না করলো, বলল মা বিসিএস পরীক্ষাটা আগে শেষ হোক। আমি তো যা কিছু করেছি বিয়ের পরেই করেছি, বিয়ের পরেও তো ক্যারিয়ার দাঁড় করানো যায়। আচ্ছা ভাইজান, আপনি তো কিছু বলছেন? ও না না, আমি কি বলবো, একটা দিনক্ষণ দেখে বিয়েটা ঠিক করে ফেললেই হয়, কি বলো? তাহলে আমরা আপাতত আমাদের বউকে রিং পরিয়ে যাই, তারপর না হয় দিনকাল দেখে ধুমধাম করে প্রোগ্রাম করব, কি বলো? হ্যাঁ হ্যাঁ, সেটাই ঠিক। মা, হাতটা একটু বাড়াও তো। আলহামদুলিল্লাহ। বাবা একটু নাও। হ্যালো, কি করো? পড়তেছি। তুমি আশ্চর্য একটা মানুষ তো। হ্যাঁ, প্রেমিকার সাথে বিয়ে ঠিক হয়েছে, এই এক্সাইটমেন্ট কাটাতেই তো 2-3 দিন টাইম লেগে যায়, আর তুমি এনগেজমেন্টের রিং পরিয়ে বাসায় গিয়ে পড়তে বসে গেছো। শোনো, প্রেমিকার অনামিকাতে আংটি পরে তো আমি বিয়ে পাস করলাম, বিসিএস পাস করতে হবে না? জি না, এখন পড়াশোনা করা যাবে না, এখন তুমি আমার সাথে কথা বলবা। কথা আছে না, বিয়ের পরে পড়াশোনা লাটে ওঠে, আমারটা নেপচুনে উঠে যাবে। আমি কি অনেক ডিস্টার্ব করছি? তুমি খুব বেশির থেকে একটু কম। শোনো, আগে গার্লফ্রেন্ড হিসেবে ডিস্টার্ব করতাম, আর এখন বাগদত্তা। এখন ডিস্টার্বের প্যারামিটারটা 2 বাড়বে। এটা ঠিক। আমিও এতদিন পর্যন্ত বাধ্য বয়ফ্রেন্ড হিসেবে সব কিছু মেনে নিতাম, এখন থেকে বাধ্য স্বামী হিসেবে সব কিছু মানবো। একটু কঠিন হবে, আস্তে আস্তে শিখে নেব। ইস,
তুমি এত লক্ষ্মী কেন বলো তো? তোমাকে কে বলছে আমি লক্ষ্মী ছেলে? কেউ বলবে কেন, আমি নিজেই বুঝতে পারি। বলি আমি মোটেও লক্ষ্মী ছেলে না। বারে, মানুষকে লক্ষ্মী বললে মানুষ খুশি হয়ে যায়, আর তুমি তো দেখছি উল্টো। না প্লিজ আমার এইসব বললো না তুমি, বিকজ আমি খুশি হই না। আমার মিথ্যে প্রশংসা ভালো লাগে না। বুঝলাম না, তোমার কণ্ঠস্বর হঠাৎ এত সিরিয়াস হয়ে গেল কেন? আচ্ছা বাদ দাও, প্রসঙ্গ চেঞ্জ। এখন বলো আমরা মিট কবে করছি? হ্যাঁ আমরা মিট করব, হয়ে যাবে যখন হুটহাট। এই 30 মিনিট লেট অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, তুমি কি বিয়ের পর আমার জন্য বেলি ফুল নিয়ে আসবা প্রত্যেকদিন? কেন? বিয়ের পর তো তুমি বাসায় থাকবা, আমার জন্য তোর অপেক্ষা করতে হবে না পার্কে। তাহলে শুধু শুধু বেলি ফুল কেন আনবো? আনবো না। প্রেমিকারাই কি শুধু অপেক্ষা করে? বউরা তার হাজবেন্ডের জন্য অপেক্ষা করে না? হ্যাঁ, লজিক আছে তো কথায়। তার মানে বিয়ের পরও প্রত্যেকদিন আমার 30 টাকা করে খরচ হবে? আমার জন্য বেলি ফুল আনতে তোমার অনেক টাকা খরচ হয়ে যায় না? হ্যাঁ, লস্কো লস্কো কোটি কোটি টাকা। আমি কি ভাবতেছি জানো? আমি ভাবতেছি যে কেন্দ্রীয় ব্যাংক থেকে একটা লোন নিয়ে নিই ফুল কেনার পারপাস। কি বলো? জামানত কি দিবা? নিজেকে? তুমি আমার সম্পত্তি, আমার সম্পত্তিকে তুমি জামানত দাও কোন সাহসে? আচ্ছা, মানে আমি তোমার সম্পদ, তুমি আমার, তাহলে তোমাকে জামানত দেব? শয়তান! এদিকে আসো তো। এই যে এই চেকটা একটা সই করে দাও। এ কি? এটা তো আমার চেক। হ্যাঁ, আমি কি বলেছি আমার চেক? তোমার চেক বলেই তো তোমাকে সিগনেচার করতে বলছি। এই নাও, সিগনেচার করো। 5 লাখ টাকা? এত টাকা দিয়ে তুমি কি করবে? এত টাকা দিয়ে আমি কি করব তা কি তোমাকে এখন বলতে হবে? বারে, আমার অ্যাকাউন্ট থেকে তুমি টাকা নিবে, অথচ আমি জানবো না তুমি কি করবে? তোমার টাকা? এটা তোমার টাকা? তুমি কি এই টাকা বাজার থেকে ইয়ে করে এনেছো? আরে বাবা, ইন দিস ওয়ে অর দ্যাট, এটা তো আমারই টাকা। সই করো। অসম্ভব। আমি আমার অ্যাকাউন্ট থেকে তোমাকে আমি 1 টাকাও দিব না। 1 টাকাও দেবা না? দিবি না? হ্যাঁ, আমি বলছি এখনই সই কর, সই কর। দেখো, বরাবরের মতো তোমার ব্যবহারের সাথে সাথে তোমার ভাষাও যাচ্ছে তাই হয়ে যাচ্ছে। আমার ভাষা কি হচ্ছে না হচ্ছে সেটা দেখতে হবে না তোমাকে? এই যে চেকে সই করতে হবে। আমি তোমাকে বলে দিয়েছি আমি তোমাকে 1 টাকাও দিব না। 1 টাকা দিবি না? কেন দিবি না? এইটা আমার টাকা, আমার টাকা দরকার। এভাবে ঝগড়া করবো না সবসময়। তোমরা যদি ধরে রাখো যে এমন করবা, তাহলে আমাকে বড় করলা কেন? ছোটবেলা মেরে ফেলতা। সবসময় তো নিজেদেরটা ভাবো। কখন ভেবে দেখছো যে তোমাদের ছেলেটা অ্যাডাল্ট? তোমাদের সব নোংরা কথা যখন ওর কান পর্যন্ত যায়, কান ভেদ করে যখন মস্তিষ্কে যায়, তখন কতটা কষ্ট হয় ভাবো না? বাবা, আমি তো তোমার ছেলে, তাই না? প্রত্যেক দিন প্রত্যেক সেকেন্ড মারার কি দরকার? একবার মেরে ফেলো প্লিজ। আমার না মানে প্রত্যেকদিন দম বন্ধ হয়ে যায়, বুঝছো মা? এভাবে দরকার নাই। ফ্যামিলি না,
আমি তো তোমার ফ্যামিলি, তোমার ছেলে, তোমাদেরই অংশ। একেবারে মেরে ফেলো প্লিজ। আমি ওসব কিছু জানি না। এই চেক থাকলো, তুমি সই করে রেখে দিবা। আমি বাইরে গেলাম। বেলি, আমার জীবনের অনেক বড় একটা সত্য তোমাকে বলা দরকার। কথাটা ভাতের দলার মতো গলায় আটকে আছে। তুমি যাদেরকে আমার বাবা মা হিসেবে চেনো, ওনারা আমার আসল বাবা মা না। মানে? সিকান্দার খান আর সালেহা বেগম, ওনারা আমার আসল বাবা মা না। আমাকে মলার বাগারে কুড়িয়ে পেয়েছিল। আমি আসলে জানি না আমার বাবা মাকে। সৃষ্টিকর্তা ছাড়া হয়তো বা কেউই জানে না আমার বাবা মাকে। হয়তো কারো অনাকাঙ্ক্ষিত সন্তান ছিলাম, যারা চায়নি আমি তাদের জীবনে থাকি। আমি হওয়ার পরই আমাকে একটা ময়লার বাগানের টুকরিতে করে ফেলে রেখে গেছে। এই নিঃসন্তান মানুষ দুজন কিভাবে যেন আমাকে সেখান থেকে নিয়ে আসছে, আমাকে নিজের সন্তানের মতো করে বড় করছে, পরিচয় দিছে। তারা না একবারও ফিল হতে দেয় নাই আমার বাবা মা নাই। তারা একবারও আমাকে কখনো ফিল করায় নাই যে আমি অনাকাঙ্ক্ষিত। আমি অনেকবার ভাবছি তোমাকে বলি, মনে হয়েছে চিৎকার করে বলি, কিন্তু কথাটা না শুধু আমি তোমার কাছে লুকাই নাই। গত 30 বছর আমি নিজের সাথেও এটা নিয়ে একটাবার কথা বলি নাই। আমি কিভাবে বলবো বলো? মানে একটা মানুষ যার জন্মদাতা পিতামাতাই তার পরিচয় দিতে চায় নাই, এরকম একটা মানুষকে নিয়ে যদি কেউ পরিচয় দেয়, কেউ আদর করে, কেউ বড় করে, বাবা আমার জায়গা নেয়, আমি কিভাবে বলি যে তারা আমার বাবা মা না? সরি, আমার আরো আগে বলা উচিত ছিল, কিন্তু পারছিলাম না। আমি খুবই খুবই সরি, আমাকে মাফ করে দিও। এটা বলার কি খুব প্রয়োজন ছিল বাবা? হ্যাঁ, একটা মানুষকে বিয়ে করব, সংসার করব, তার সামনে অসৎ থাকতে চাইনি। আমাদের মধ্যে যখনই যা কিছু হয়েছে, আমরা কি কখনো তোর উপরে কোনো প্রভাব পড়তে দিয়েছি? আমরা তো চেয়েছিলাম
তোর বাবা মা হতে, কিন্তু আমরা মনে হয় মা, আমি খুবই খুবই সরি। আমি আসলে তোমাদেরকে কষ্ট দিতে চাইনি। দেখো, তোমরা আমাকে জন্ম দাও নাই, তো কি হয়েছে? বড় তো করছো তোমরা, তাই না? তোমরা যদি তখন না থাকতো আমাকে হয়তো বা কুকুর শিয়াল খেয়ে ফেলতো। যারা জন্ম দিচ্ছে তারাও আমাকে এতটুকু গুরুত্বপূর্ণ মনে করে নাই তোমরা যতটা করছো। আমার কাছে সৃষ্টিকর্তার পরে স্থানই তোমাদের। আমি তোমাদের ছোট করার জন্য কিছু বলি নাই। আমি জাস্ট চাইছি যে ও জানো আমি খুবই সরি। না বাবা, না বাবা, খুবই সরি বাবা। বাবা, এখানে অন্তর দোষটা কোথায়? ও চাইলেই তো ব্যাপারটা গোপন করতে পারতো তখন। সত্য কখনো চাপা থাকে না, আর অন্তু যদি শেয়ার নাও করতো বিষয়টা জানাজানি হতো। কিন্তু আমি অবাক হচ্ছি, অন্তু এত বড় একটা বিষয় তোর কাছে গোপন করলো কেন? ও গিল্ট ফিল থেকে এখন তো বলেছে কথাটা। গিল্টি ফিলিংস থেকে কি মানুষের জন্ম পরিচয় পাওয়া যাবে? জন্ম পরিচয়হীন একটা জারদ ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারি না। বাবা, ওকে জারজ বলো না। আজকে যদি তোর বিয়ে হয়, আমার নাতি নাতনির বংশ পরিচয়টা কি হবে? আমি তোর ইমোশনকে পাত্তা দেই, কিন্তু তার অর্থ এই না যে তোর ইমোশনকে দেখতে গিয়ে আমি তোর ফিউচারটাকে নষ্ট করব। আমার সাফ কথা, ময়লার ভাগারে জন্ম নেওয়া একটা ছেলের সাথে আমার মেয়ের কখনো বিয়ে হতে পারে না। সমাজে আমার একটা সম্মান আছে। আমাকে চেনো? আমি এক গুচ্ছ বাগান বিলাস ফুলের মধ্যে এক পাশে মৃত বর্ণহীন আঁকড়ে থাকা পাপড়ি, যাকে সবাই ফুল ভাবে, কিন্তু আদতে আমি ফুল না। আমার কোনো রং নাই, কোনো বর্ণ নাই, গন্ধ নাই। যে কোনো সময় একটু বাতাস আসলে আমি উড়ে যাব। এমনটা কেন করলে? আমি কিছুই করিনি। নিয়তি তার সর্বোচ্চ নির্মমতা দেখালো, আমার জীবনটাকে বিষাদ বানায় ফেললো। এখন আমি কি করব? তুমি তোমার বাবার কথা শুনবা। অনুপম রায়ের একটা গান আছে না, তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর, ঘর বাঁধবা। বেলি, মানুষের জীবনে না অনেক ধরনের ক্রাইসিস থাকে। কারো টাকা থাকে না, কারো বাড়ি থাকে না, কারো গাড়ি থাকে না, কারো প্রেমিকা থাকে না। দিন শেষে না সবার একটা পরিচয় থাকে, সবাই নিজ নিজ পরিচয় নিয়ে মরতে পারে। আমার তো সেই পরিচয়টাই নাই, পরিচয়হীন। তুমি তোমার বাবার কথা শোনো। অন্ত, চলো বিয়ে করে ফেলি। বেলি, তোমার সাথে আমার সম্পর্ক খুব অল্প দিনের, তোমার বাবা মার সাথে অনেক দিনের। তারা তোমাকে জন্ম দিয়েছে। এই অল্প দিনের সম্পর্কের জন্য এতদিনের বন্ধন নষ্ট করো না। আমি তো পরিবারহীন একটা ছেলে,
আমি যদি এসব কথা বলি মেনে নেওয়া যায়, তোমার মতো একটা মেয়ের মুখে এসব কথা মানায় না। তুমি প্লিজ তোমার বাবার কথাটা রাখো। তোমার চুলে আঙুল ছুলে ঠোঁটে ফোটে খুশির আমেজ, চোখে মুখে গালে লেগে থাকে ভালোবাসার রেশ। তোমার চুলে আঙুল ছুলে ঠোঁটে ফোটে খুশির আমেজ, চোখে মুখে গালে লেগে থাকে ভালোবাসার রেশ। তোমার নাম ধরে ডাকি, বুকেতে আগলে রাখি, তোমার নাম ধরে ডাকি, বুকেতে আগলে রাখি। যত ভালোবাসি প্রিয় তবুও ভরে না আমি বড্ড পাগল তোমার বেলায় এমন, তুমি হীন আমি অচল তাই ভালোবাসি ভীষণ রকম। আমি বড্ড পাগল তোমার বেলায় এমন, তুমি হীন আমি অচল তাই ভালোবাসি ভীষণ রকম। নানান ছলে তোমায় দেখার অজুহাত, আশুক প্রলয় করোনা ভয় ছেড়ো না কভুয়ে হাত। প্রিয় ভুলে নানান ছলে তোমায় দেখার অজুহাত, আশুক প্রলয় করোনা ভয় ছেড়ো না কভুয়ে হাত। তোমার নাম ধরে ডাকি, বুকেতে আগলে রাখি, তোমার নাম ধরে ডাকি, বুকেতে। আমার জন্মের উপর তো আমার কোনো হাত নেই। একটা মানুষ সাধারণত যেভাবে পৃথিবীতে আসে আমিও তো সেইভাবেই এসেছি। তাহলে তাদের কেন পরিচয় থাকবে আর আমি জারজ হব? পৃথিবীর কোনো সন্তানই জারজ না, সবাই প্রাকৃতিক নিয়মে পৃথিবীতে আসে। আমিও এসেছিলাম, কিন্তু কেউ আমাকে গ্রহণ করেনি। জন্মের পর সবাইকে আত্মীয় স্বজন নতুন কাপড়ে ঘিরে ধরে, আর আমাকে একটা পুরনো ছালা ময়লা কাপড় দিয়ে ঘিরে রাখা হয়েছিল। আত্মীয় স্বজনের জায়গায় ছিল ডাস্টবিনের পাশে থাকা ক্ষুধার্ত কুকুর।